2008 সালে মুম্বাই হামলার সময় টেলিভিশনের লাইভ কভারেজ দেখে জঙ্গিরা তাদের কৌশল ঠিক করছিল এমন প্রমাণ মেলার পর থেকেই বিশ্বজুড়ে সন্ত্রাসী ঘটনার টেলিভিশন সম্প্রচারের বিষয়টি বারবার আলোচিত হয়ে আসছে। এরপর প্যারিস ও সিডনিতে জিম্মি ঘটনার কভারেজের ফল দেখে পশ্চিমের দেশগুলোতেও পুলিশ টিভি সাংবাদিকদের বোঝানো শুরু করে যে এসবের লাইভ কভারেজ যেমন জঙ্গি দমন কৌশল ফাঁস করে দিতে পারে, তেমনি জীবনের ঝুঁকি বাড়ায় জিম্মি এবং অভিযান পরিচালনাকারীদের। বাংলাদেশে গত জুলাইয়ে গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলার পর এর লাইভ কভারেজ নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে সমালোচনা আসে, আর তথ্য মন্ত্রণালয় 26টি টিভি চ্যানেলকে জঙ্গি হামলার ঘটনা লাইভ প্রচার না করতে চিঠি দেয়। এরপর থেকেই জঙ্গি দমন অভিযান চলাকালে শুধু অভিযান চলছে বা বিস্ফোরণের শব্দ পাওয়ার খবর ছাড়া অভিযান শেষে আনুষ্ঠানিক ব্রিফিং এর আগে বিশেষ কিছু প্রকাশ করার সুযোগ পায়নি টিভিগুলো। গত কয়েক বছরে পশ্চিমের নানা দেশে গবেষকদের কেউ কেউ এ তত্ত্ব প্রতিষ্ঠারও চেষ্টা করেছেন যে বেশি বেশি মিডিয়া কভারেজ সন্ত্রাসীদের নতুন নতুন হামলায় উৎসাহিত করছে এবং মূলধারার গণমাধ্যমে আইএস এর জবাই করার ভিডিও প্রকাশ ও প্রচার করে একে এত বড় ব্র্যান্ডে পরিণত করেছে। কিন্তু সিলেটে অভিযান চলাকালে টিভিগুলোর ব্রিফিং নির্ভর কভারেজে সামাজিক মাধ্যমে একদল ক্ষোভ দেখিয়েছেন, কেউ কেউ গুজব ছড়িয়েছেন। আর খোদ মার্কিন মুল্লুকে গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন গণমাধ্যম এখন সন্ত্রাসী ঘটনা যথেষ্ট কভার করছে না, এমনকি অনেক সময় নাকি চেপেও যাচ্ছে। একদিকে সন্ত্রাসকে উৎসাহিত করা বা ঝুঁকির মুখে ফেলা, অন্যদিকে চেপে যাওয়ার অভিযোগের মাঝে সংবাদ মাধ্যম বিশেষ করে টিভিগুলোর কি করার আছে, এই নিয়ে আলোচনা করতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন দ্য নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, বিএফইউজের সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল এবং সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ। স্বাগত আপনাদের তিনজনকেই। রিয়াজউদ্দিন আহমেদ, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আসলে কি করবার আছে, কারণ এই এখনো অভিযান চলছে এবং এই নিয়ে মানুষের কৌতূহল আছে, কি হচ্ছে কেন হচ্ছে জানবার আগ্রহ আছে, কিন্তু আসলে মিনিটে মিনিটে লাইভ কভারেজ দেওয়াও তো আর সম্ভব হচ্ছে না। না, এটা নিয়ে পরশুদিনও প্রধানমন্ত্রী এটা ক্ষোভ প্রকাশ করেন নাই, বলছে যে সংযত হওয়া উচিত। এবং এইটার আমি একটা জাস্টিফিকেশন পেয়েছি। এয়ারপোর্টের সামনে যখন একটা এক্সপ্লোশন হলো, এটাকে প্রথম বলা হলো এয়ারপোর্ট চত্বরে, বিমানবন্দর চত্বরে বোমা ফুটেছে। এই মেসেজটা যখন সারা বিশ্বে চলে গেল তখন কিন্তু ড্যামেজ ওয়াজ ডান। তারপরে বলা হলো যে এটা এয়ারপোর্টের সামনের রাস্তার গোল চত্বরে বোমা ফুটেছে। তার আধা ঘন্টা পরে বলা হলো আশকোনাতে বোমা ফুটেছে। তো এই যে তিনবার এটাকে কারেকশন করা হলো, এবং এই কারণেই প্রশ্নটা উঠেছে যে এই ধরনের কাভারেজে জঙ্গিদেরকে যতটা না উৎসাহিত করে তার থেকে বেশি আমাদের ইমেজটাকে ড্যামেজ করে আমাদের দেশের। এরকম একটা অবস্থা যদি কেউ বাইরের থেকে জানে যে ঢাকা এয়ারপোর্টে বোমা ফুটেছে, কোন জায়গায় ফুটেছে ওটা তো আর স্পেসিফিক্যালি বলবে না, তখন কিন্তু মানে একটা প্যানিক সৃষ্টি হয়। এইটা একটা রিজন আমি বললাম। আর হলো যেটা হোলি আর্টিজানের সময় যেটা নিয়ে খুব প্রকাশ করা হয়েছিল, যে প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন যে জঙ্গিরা মানে ল এনফোর্সিং এজেন্সি কি প্রিপারেশন নিচ্ছে, কিভাবে তাদের জঙ্গিদেরকে মোকাবেলা করবে, এগুলো আগেই টেলিভিশনে বলে দেওয়া হয়েছে এবং তারা তাদের স্ট্র্যাটেজিও কৌশলও পরিবর্তন করেছে। এইটা একটা কথা রয়ে গেছে। কিন্তু একটা জিনিস দেখেন, সিলেটে যেটার কথা বললেন, সিলেটে এই ধরনের ঘটনা খুব লাইভ কাভারেজও তো ডিফিকাল্ট, এবং আপনি দেখেন এখানে সাংবাদিকরাও ক্যাজুয়ালিটি হতে পারতো যখন বাইকার্সরা সুইসাইড বেল্ট পরে ঢুকে গেল এবং দুইজনই মারা গেল, এখানে দুইটা বাইক পরে থাকলো এবং বাইস্ট্যান্ডাররা মানে যারা দেখতে গিয়েছিলেন তারাই তো মারা গেল, পাশাপাশি দুইজন পুলিশ আছে অবশ্য, আর বাকিরা অনলোক আছে এরকম। তো এখন প্রশ্নটা হলো যে এটাও তো একটা নতুন ডিভাইস এসে গেছে। এখন টেলিভিশন কি করবে? টেলিভিশন যদি বলে যে বাইকার্সরা লাইভ সুইসাইড বেল্ট পরে তারা এখানে ঢুকে গেছে,
এটা তো তাহলে এটা কি জঙ্গিদেরকে এনকারেজ করা হলো, নাকি এই ইনফরমেশনটা মানুষকে দেওয়া দরকার যে ভবিষ্যতে এরকম ঘটনা যেখানে ঘটবে, আজকে যেখানে বলছে যে উৎসুক লোকরা যেন কাছাকাছি না আসে, এটা কেন বলেছে? ওই দিনের ঘটনার প্রেক্ষিতে বলেছে। তো এখন এই যে মিডিয়া নিয়ে যে বিতর্ক, আসবো আপনার কাছে এটা জানতে। আসলে আবার অনেকগুলো জায়গায় তো মিডিয়া খবরগুলো দিচ্ছে বলেই পাওয়া যাচ্ছে, মিডিয়া না থাকলে অনেক সময় সন্দেহ বাড়ে কিনা, সেই প্রসঙ্গটি নিয়েও আমি আসবো। কিন্তু তার আগে মাহফুজুল্লাহ জানতে চাবো যে এই সিলেটের ঘটনাটি যদি বিশেষভাবে বলি, যে 5 দিন ধরে আসলে যখন একটা অভিযান চলেছে, নানা রকম পুলিশ গেছে, পুলিশের পরে সোয়াট গেছে, সেনাবাহিনী গেছে, কাজে গুরুত্বটা বোঝা যাচ্ছিল। তখন আসলে শুধু সংবাদ টেলিভিশনগুলোর মূলত স্ক্রলে 2-1 লাইনের খবর আসায় যে মানুষকে আমরা সামাজিক নেটওয়ার্কগুলোতে ক্ষোভও জানাতে দেখেছি। অনেকে একে চেপে যাওয়াও বলছেন। এটা কি চেপে যাওয়া? না, এর আগে জনাব রিয়াজউদ্দিন আহমদ 2-3টা কথা বলেছেন, আমি ওইটার থেকে আপনার প্রশ্নের জবাবে আসছি। উনি বলছেন দেশের ইমেজের কথা বলছেন। কিসের ইমেজ, কার ইমেজের কথা আপনি বলছেন? আপনার নিশ্চয়ই মনে আছে ইস্তাম্বুল বিমানবন্দরে হামলা হয়েছিল, ব্রাসেলস বিমানবন্দরে হামলা হয়েছিল। তারপরে কি ব্রাসেলস বিমানবন্দর ইস্তাম্বুল বিমানবন্দরে হামলা কমেছে? বাংলাদেশ থেকে ইস্তাম্বুলের লোক যাওয়ার সংখ্যা কমেছে? কমে নাই। আমি বলি বিমানবন্দরে হয়েছিল, আমাদের তো বিমানবন্দরে হয়নি। না, উনি বিমানবন্দরের সামনের ঘটনাটা নিয়ে বললেন যে বিভ্রান্তি হয়েছে। ঘটনা বিভ্রান্তি হয় কেন? বিভ্রান্তি হয় নিশ্চয়ই মনে আছে, এখনো টেলিভিশনের টিকার যদি নষ্ট না করে থাকেন মনে থাকবে, 3-4 দিন আগে যখন বাংলাদেশ ব্যাংকে আগুন লাগলো, আমি খুব সচেতনভাবে লক্ষ্য করলাম, আমি যেহেতু সাংবাদিকতা শিক্ষকতার সঙ্গে জড়িত, খুব সচেতনভাবে লক্ষ্য করলাম কোনো টিকারে বলা হচ্ছে 12 তলায়, কোথাও বলা হচ্ছে 13 তলায়, কোথাও বলা হচ্ছে 14 তলায়, কোথাও বলা হচ্ছে 12টা ফায়ার ফাইটার, কোথাও বলা হচ্ছে 13টা ফায়ার ফাইটার, কোথাও বলা হচ্ছে 14টা ফায়ার ফাইটার। আপনার কত মাইলের মধ্যে রেডিয়াসের মধ্যে এই ঘটনা ঘটেছে। এটা আরেকটা ঘটনা আমি এখানে উল্লেখ করি, এটা ওনারও মনে আছে, বুলবুলেরও মনে আছে। আমাদের যেটা বাংলা বাজার আগুন লেগেছিল 1997 অথবা 98 সালে। সেই সময় এক এক কাগজে এক এক রকম, কোথাও বলেছে 20 জন মারা গেছে, কোথাও বলেছে 50 জন পর্যন্ত মারা গেছে। এখন কথা হচ্ছে এই যে তথ্য আপনি কার কাছে গোপন করছেন, কেন গোপন করছেন, উদ্দেশ্যটা কি? তথ্য কি আসলে গোপন করা যায় কিনা? এখন আজকের দুনিয়াতে অবস্থাটা যে জায়গায় গেছে, আপনি পেছনের কথা বাদ দেন, বর্তমানে যে জায়গায় গেছে সেই জায়গায় সোশ্যাল মিডিয়া আসবার পরে তথ্য গোপন করবার মতন আসলে এখন কোনো রকমের কোনো পরিস্থিতি নাই। আপনার বললেন আপনি আপনার এর সময় যে মানে তথ্য মন্ত্রণালয় 26টি চ্যানেলকে না করেছে। এইবারও গতকালকে আমরা একটা আলোচনা করছিলাম, এইবারও নাকি আপনার চট্টগ্রামে ঘটনা নিয়ে মানে ফোন করে বলা হয়েছে যে না, চট্টগ্রাম আতিয়া মহলের নিয়ে বলা হয়েছে, সরি হ্যাঁ, ওটা বলা হয়েছে যে এইসব খবর আপনারা ইয়ে করবেন না, সাবধান, নানা রকম। তো আমার কথা হচ্ছে যে এই যে তারা দিয়েছেন, তাতে দিয়ে কি আপনার এটা বন্ধ করে রাখতে পেরেছেন? প্রশ্নটা হচ্ছে বন্ধ করে। আমার মূল কথাটা হচ্ছে যে কোনো তথ্য আপনি যদি বন্ধ করেন তাহলে গুজবের ডালপালা কিন্তু অনেক বেশি ছড়ায়, যেটি ছড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের অর্থ লুটের ঘটনাকে কেন্দ্র করে সর্বশেষ তো সাংঘাতিক রকম। এবং আমি যদি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, যে বাংলাদেশ ব্যাংকে সেই রিজার্ভ চুরির পর কিন্তু বাংলাদেশ ব্যাংকেও সাংবাদিকদের চলাচল সীমাবদ্ধ করা হয়েছে। এর আগে সব তলায় বা সাংবাদিকরা যেতে পারতেন, এখন আর পারেন না। আচ্ছা, এবং তারপরে এর সঙ্গে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে যে এইটি আমাদের যারা রাজনৈতিক নেতৃত্বে থাকেন তারা অনেক ইরেসপন্সিবল কমেন্ট করেন। এই যে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী কমেন্টস যেটা আপনি বললেন যে রাজনৈতিক যোগ সাচস থাকতে পারে বলে উনি মনে করেছেন, উনি এটা মনে করলে তো হবে না, ওনার মন দিয়ে তো হবে না, আমার মন দিয়ে হবে না, আপনার মন দিয়ে হবে না। আমার মন আপনার মন দিয়ে কল্পনা হতে পারে, কিন্তু ওনার মন দিয়ে কল্পনা হবে না, কারণ তিনি ক্ষমতাসীন একজন রাজনীতিবিদ। উনি ওনার মতো করে ন্যারেটিভ সাজাবেন এবং সেই ন্যারেটিভ আমাদেরকে বিশ্বাস করতে বলবেন, এটা তো হয় না। আর আমি এটা স্বীকার করি, হ্যাঁ, সেখানে পথচারী গেলে বা উৎসুক লোক গেলে তারা আহত হতে পারে। আমি আপনার কাছে এরপরে আসলে জানতে চাইবো যে আওয়ামী লীগ বিএনপির এই পারস্পরিক দোষারোপের কারণেই মানুষ বেশি সন্দেহ করেন কিনা খবর গোপনে, এই প্রসঙ্গটি জানতে চাইবো। আমি এখানে শেষ করে যে এটা গতকালকে আমরা বলছি, এই জিনিসটা আলোচনা করছিলাম আমি আর বুলবুল, যে এইটা হচ্ছে যে আপনি আপনার ন্যারেটিভ দিয়ে যদি মানুষকে বোকা বানাতে চান, যে মনে করেন যে আপনি যেটা বলছেন সেটাই মানুষ গ্রহণ করবে, আর ওই যে বলেন যে এলাকায় কেন যায় লোকজন, মানুষের এই ঔৎসুক্য সার্বজনীন আর
শেষ কথা আমার যেটা, সেটা হচ্ছে যে অসংখ্য লিটারেচার আছে, আপনি ইন্টারনেটে গেলে দেখবেন, আমারও একটা লেখা আছে, এটা বিসে আমি পড়েছিলাম, সেটা হচ্ছে যে এই যে যারা এই কাজগুলো করে তারা তাদের পাবলিসিটির জন্য তাদের কাছে একটা বড় হচ্ছে মিডিয়া, যে কারণে তারা মিডিয়াকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে ব্যবহার করে, কখনো ক্যাসেট পাঠিয়ে, কখনো মেসেজ পাঠিয়ে, কখনো মেইল পাঠিয়ে, বিভিন্নভাবে তারা মনে করে যে তারা যে উদ্দেশ্য অর্জন করতে চায় মিডিয়ার মাধ্যমে সেটা 10 গুণ বেশি হয়ে 100 গুণ বেশি হয়ে। অনেকগুলো গবেষণা আসলে হয়েছে পশ্চিমের দেশে, আপনি বলছেন আপনারও একটি আছে, যে এই আসলে যে এদেরকে আমরাই ব্র্যান্ডে পরিণত করছি কিনা এই প্রশ্ন তুলে। মঞ্জুল হাসান বুলবুল, মানুষ সন্দেহ করছেন যে অনেক তথ্য গোপন করা হচ্ছে, কিন্তু এটাও তো সত্যি যে আসলে যখন এই ধরনের অভিযান চলে তখন ভেতরে কি চলছে সেটা অনেক সময় বাইরে ক্রমাগত লাইভ বলতে থাকলে ধারণা ভিত্তিক বা ভুল তথ্য দেওয়ার সম্ভাবনাও আসলে অনেক বেড়ে যায়। মানে তথ্য তো আসলে ওখান থেকে তেমন কিছু বেরিয়ে আসছে না। আপনি নিজেই প্রশ্ন করলেন, নিজেই জবাবটা দিলেন যে তথ্য বেরিয়ে আসছে না, তাহলে কিসের জন্য আমরা, আমি জানতে চাই যে তারপর আমাদেরকে দোষী করে কেন, এই বিতর্কটা আমরা কেন করছি। একটি হচ্ছে যে এটা সারা পৃথিবী জুড়েই এই বিতর্কটা চলছে। আপনি অনেকগুলি ব্যাখ্যা দিয়েছেন যে মুম্বাই হামলার সময় কি হয়েছে, এবং দ্যাট ওয়াজ অ্যাকসেপ্টেড যে মুম্বাই হামলার সময় মিডিয়ার ইনিশিয়াল লাইভ কাভারেজ তাদেরকে হেল্প করেছে, এবং পাকিস্তানে বসে কারা মনিটর করেছে সেটাও গবেষণায় পাওয়া গেছে। এক। 2 নম্বর যেটি হচ্ছে যে আমরা সবসময় বলি যে দুইটা টার্মিনোলজি আপনাকে খেয়াল রাখে, একটা হলো মিডিয়া ম্যানেজমেন্ট আর একটা হলো ইনফরমেশন ম্যানেজমেন্ট। মিডিয়া ম্যানেজমেন্ট এটা হচ্ছে আমরা যারা মিডিয়ায় কাজ করি আমি কিভাবে এটা কভার করব, আমার কতটুকু যোগ্যতা আছে, আমার কতটুকু ক্যাপাবিলিটি আছে, আমার কতজন যোগ্য সাংবাদিক আছেন, এটা আমার ব্যাপার। আমি লাইভ কভার করব, ভুল করব, শুদ্ধ করব, ভুল না করে শুদ্ধ করবো, এটা আমার ব্যাপার, আমার ফেলিউরও থাকবে। আর ইনফরমেশন ম্যানেজমেন্ট হলো যারা ইনফরমেশন দেয়। এরকম একটা ঘটনা যখন ঘটে আমরা যেটা প্রত্যাশা করি যে আমরা একটা ভালো ইনফরমেশন ম্যানেজমেন্ট চাই। ইনফরমেশন ম্যানেজমেন্ট চাই কি একটা অনগোয়িং ঘটনা ঘটছে, একটা ঘটনা ঘটে চলেছে, এটা থেকে প্রকৃত তথ্য আমরা পেতে চাই। এখন এটা ব্রিফিং ছাড়ার কোনো পথ নাই। আমার কাছে যদি বাড়তি কোনো তথ্য থাকে তাহলে মিডিয়া ম্যানেজমেন্টের দিক থেকে আমার দায়িত্বটা হচ্ছে ওই প্রশ্নটা ওই ব্রিফিংয়ের সময় করা। আপনি সিলেটে যে 5 দিনের কথা বললেন, কোন সাংবাদিক এমন একটি প্রশ্ন করেছে যে প্রশ্নের জবাব দিতে গিয়ে উনি বলেছেন যে আমরা এটা দেবো না? আমি ব্রিগেডিয়ার আহসানকে আমি ধন্যবাদ জানাই, আমি তাকে চিনি না, আমি কিন্তু তার পরিমিতিবোধ, তার প্রেজেন্টেশন, তার ধীর স্থির এবং খুব ধৈর্য সহকারে, আমার মনে হয় যে আমরাও অভিজ্ঞ হয়ে উঠছি। অলি আর্টিজানের সময় যে ব্রিফিংয়ের ঘাটতি ছিল, এখানে সেই ঘাটতিটা ছিল না। কিন্তু যদি এটা এমন হতো যে একটা সাংবাদিক এমন একটি তথ্য পেয়েছে যে তথ্যটি তিনি গোপন করছেন, তাহলে কিন্তু আমি অভিযোগটি করতে পারতাম। 1, 2, 3 নম্বর যেটি হচ্ছে যে এইরকম ঘটনায় ফার্স্ট রেসপন্ডেন্টদের কিন্তু প্রচণ্ড ঝুঁকি থাকে। একটা বাড়িতে বোমা পাওয়া গেছে বা জঙ্গিরা আছে, তো ফার্স্ট রেসপন্ডেন্ট কারা হবে? ল এনফোর্সিং এজেন্সিস, আর্মি, র্যাব, সেনাবাহিনী যাই আছে তারাই যাবে। এখন যদি আমিও মনে করি যে আমিও এখানে যাব, যেটা রিয়াজ ভাই একটু বলার চেষ্টা করলেন, অ্যাজ ফার্স্ট রেসপন্ডেন্ট আমার ওই ক্যাপাসিটি আছে যে আমি ওইখানে যাওয়ার পরে একটা গ্রেনেড উল্টা দিক থেকে আসলে আমি কি ফেরাতে পারবো? অথবা আমি ঢুকে গেলাম ভিতরের মাঝখানে, যেটি আমাদের সাভারে রানা প্লাজার সময় যে সমালোচনাটা হয়েছিল, যে একটা মেয়েকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী দল সেখানে যাচ্ছে, দে আর দ্য ফার্স্ট রেসপন্ডেন্ট, দ্য রেস্কিউয়ার, কিন্তু আমিও ফার্স্ট রেসপন্ডেন্ট হতে চাই। তা আমার 2 বিপদ, একটি হচ্ছে আমি মূল ফার্স্ট রেসপন্ডেন্ট যে রেস্কিউয়ার, তাকে রেস্কিউ যারা করছেন তাদেরকে বাধাগ্রস্ত করছি কিনা, আরেকটা হচ্ছে আমি যদি ওখানে পড়ে যাই তাহলে আমার ওই প্রস্তুতি আছে কিনা যে আমি ওখানে ফিরে আসতে পারবো। কাজে মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট, এইরকম ঘটনায় ইনফরমেশন ম্যানেজমেন্ট আমরা চাই সরকারের কাছ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে, যে তারা আমি যে প্রশ্নগুলি মানুষের মধ্যে আছে সেই প্রশ্নগুলির জবাব দাও, এবং শুরুর দিকে তাই থাকে। এখন ধরেন সিলেটে যে ঘটনাগুলি ঘটেছে, সেই ঘটনার মধ্যে যদি এখন আমার কাছে কোনো ইনভেস্টিগেশন থাকে যে ওই বাড়িতে এই অপারেশনটা আরো আগে করতে পারতো, আরো পরে করতে পারতো, যেটা সোশ্যাল মিডিয়া প্রশ্ন, সোশ্যাল মিডিয়ার প্রশ্ন আপনি শুধুমাত্র ইনফরমেশন হিসেবে নেবেন। সোশ্যাল মিডিয়া ইজ নট জার্নালিজম। সোশ্যাল মিডিয়াতে কোনো এডিটর নাই, কোনো গেটকিপার দায়িত্বও নাই, কেউ যদি একটা গুজব ছড়ান তার কোনো দায়িত্ব নাই। তিনি তার কথা বলছেন, সেখান থেকে আপনি তথ্য নেবেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন প্রশ্ন কি উত্থাপন করা হয়েছে যে তারা লাইভ দেখতে চান? এটা কি সম্ভব? সিলেটে 5 দিন ধরে যে ঘটনা ঘটেছিল, আপনি নবনীতা, আপনি তো সাংবাদিক, আপনি বলেন এটা কি সম্ভব ছিল কোনো টেলিভিশনের পক্ষে লাইভ দেখানোর জন্য? আমি ওখান থেকে প্রশ্নটা আসলে শুরু করেছিলাম যে আমার কাছে মনে হয় সম্ভব না। কাজে আমি যেটা মনে করি এটা একটা নতুন দৃশ্যপট, এই দৃশ্যপটে আমরাও ধীরে ধীরে অভিজ্ঞ, মিডিয়ার দিক থেকে অভিজ্ঞ হয়ে উঠছি,
আমাদের যারা সেনাবাহিনী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, তারাও হয়ে উঠছে। কিন্তু ইন জেনারেল যেটা আমি বলি যে হ্যাঁ, যদি কোনো তথ্য গোপন করার, তাহলে এই যে স্ক্রল বন্ধ করা বা যতটুকু খবর দেওয়া হচ্ছে ততটুকু খবর না দিলে চলে কিনা, এই নির্দেশনাগুলোই বা কেন? এই জায়গাটাতে আমরা সেদিন মাহফুজ যেটা বললেন সেখানে আমরা আলাপ করেছি, এইখানে ইনফরমেশন ম্যানেজমেন্ট এখনো ঘাটতি আছে। যেমন ধরেন সিলেটে প্রথম যেদিন ঘটনা ঘটলো সেদিন একটি সংস্থা থেকে আমাকে ফোন করা হলো, ফোন করে বলা হলো, সকল নিউজ রুম যাও আমারটা ভিন্নতর বক্তব্য, আমাকে বলা হলো এটা বন্ধ করতে হবে। আপনি কে? উনি একটা সংস্থার নাম বললেন। আমি বললাম যে আপনি মানে আমার কোন টেলিভিশন এটা বন্ধ করতে বলছেন? আমি 1 বছর আগে যে টেলিভিশন ছেড়ে দিয়েছি সেই টেলিভিশনে চলছে, তার দায়িত্ব আমার উপর চাপানো হচ্ছে। আমি জানি না ওই টেলিভিশন আরো কোনো অপকর্ম করলে তার জন্য আমার জেল ফাঁস হতে পারে। তা আমি বললাম যে আপনি তো আমাকে চিনেনই না, আপনি আমাকে ব্রিফ দিচ্ছেন কেন? উনি বললেন যে আমাকে প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে। আমি বললাম যে আমরা প্রধানমন্ত্রীর অফিস জানি, আমরা তথ্য মন্ত্রণালয় জানি, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানি, এবং প্রধানমন্ত্রীর অফিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় থেকে এমনকি সেনাবাহিনীর আইএসপিআর থেকে কোনো বিবৃতি আসতে পারে, ব্রিফিং আসলে আমরা জানি এটা কিভাবে আসে, কিন্তু আমি তো আপনাকে চিনি না, আপনি আমাকে হুট করে কেন বলছেন? আমি প্রধানমন্ত্রী দপ্তরে যোগাযোগ করলাম, প্রেস উইং যিনি চালান, প্রেস সেক্রেটারিকে, আপনি কি এরকম নিউজ বন্ধ করতে বলেছেন? তিনি বলেছেন যে আমরা নিউজ বন্ধ করতে বলিনি, আমরা বলেছি যে এমন কিছু করা ঠিক হবে না যেটার জন্য আতঙ্কটা ছড়াবে, আর ওই যে যেটা বলা আছে যে এমন কিছু করবো না যাতে অভিযান বাধাগ্রস্ত হয়। 19 জুলাই থেকে যেটা বলা আছে। এখন আমি বলি যে এটি যে মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুইটা ছোট্ট ঘটনা বলে এই পার্ট শেষ করি। একটি হচ্ছে যে যখন জার্মানিতে বা একটি মার্কেটে হামলা হলো, জার্মানির পুলিশ কি বললো? সঙ্গে সঙ্গে মিডিয়াকে বললো যে আপনারা এমন কিছু করবেন না যার ফলে ওইখানের উত্তেজনা ছড়ায়, এমন কিছু করবেন না যার ফলে ভিতরে লোকজন ইনফরমেশন পায়, অপারেশন সম্পর্কে 3 নম্বর আতঙ্ক ছড়ায়। আমরা আপনাদেরকে আমি মিনিটে আপনাদেরকে টুইট দিব, এবং জার্মানিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মিনিটে আপডেট দিতে লাগলো। আমরা এইবার আপনি দেখবেন আইএসপিআর কিন্তু ভিডিও রিলিজ করলো। আমি একটা বিরতির পর ফিরে এসে আসলে আপনাদের তিনজনের কাছে একটা কথা বলা দরকার, মানে যেটা বুলবুল বলছিল সেটা হচ্ছে যে এই যে লাইভ ট্রান্সমিশন, দেখেন রানিং স্টোরি বা স্টোরি ডেভেলপ করে বলে আমাদের গ্রামারে একটা কথা আছে। ঠিক এই মুহূর্তে এখানে একটা বোমা ফুটলো, এটা হয়তো আপনি লাইভ দেখাতে পারবেন না, কিন্তু একটা ঘটনা যখন ঘটে চলেছে তখন সেইটা লাইভ দেখানোটা সহজ, এবং সেই লাইভ দেখানো থেকে কি আপনি বঞ্চিত করবেন? আপনি ট্রাম্পের গালিগালাজ দেখাতে পারবেন লাইভ, আপনি আমাদের রাজনৈতিক নেতাদের বক্তৃতা বিবৃতি লাইভ দেখাতে পারবেন, আর ওটা দেখাতে পারবেন না, এটা তো কোনো যুক্তি হতে পারে না। আপনি সহজ করছেন মাহফুজ ভাই, আমি বলছি সিলেটে কি লাইভ দেখাতে পারতাম? ঘটনা ঘটছে, অপারেশন চলছে, কারণ আপনি প্রশ্নগুলো কোন জায়গায়, না এটা সম্ভব ছিল লাইভ দেখানো? কেন আপনি ক্যামেরা বসা না, আপনি তো ভেতরে ঢুকবেন না, বাইরে থেকে করবেন, আমি দেখাতে পারবো না। তো অপারেশন চালাচ্ছে পুলিশ, সেটাকে আমি দেখাবো? তো আপনাকে দেখাতে দেওয়া হবে না, না দেখাতে দেওয়া হবে না, আপনাকে দেখানোর উপরে তো যে আপনাকে দেখানো। আপনি আমার আর্মি নিশ্চয়ই মনে আছে যে সোমালিয়াতে যখন আপনার হলো, আমেরিকান সৈন্যরা যখন 1992 সালে ডিসেম্বর মাসে যখন ল্যান্ড করলো, তখন পুরো বিষয়টা লাইভ দেখানো হলো। লাইভ দেখানোর পরে ওরা রিয়েলাইজ করলো, এখানে আমি বলছি যে জিনিসগুলো তো এর সঙ্গে আরো অনেক জিনিস জড়িত, রিয়েলাইজ করলে এই লাইভ দেখানোর ফলেই আপনার পুরো জিনিসটা কোলাপস করে গেছে, যে কারণে পরবর্তী পর্যায়ে ইরাক বলেন বা করেন, সেখানে তারা এমবেডেড জার্নালিজমের প্রভিশনটা চালু করেছে। দেখাবো আমার মতো করে, আমি দেখাবো আমার মতো করে, আমি বেঁধে দেখাবো। কিন্তু কোথাও কি কোনো সন্ত্রাস দমন অভিযান, জঙ্গি দমন অভিযান লাইভ দেখানো হয়? আর 2008 সালে মুম্বাই ঘটনা, এবং আমি যেটা বলছিলাম যে আমি আজকেই পড়ছিলাম যে প্যারিস এবং সিডনির ক্যাফে সিজের ঘটনার পর আপনি তো ঘটনা দুই রকমের আছে ঘটনা। একটা ঘটনা ঠিক এই মুহূর্তে ঘটছে, তখন সেখানে ক্যামেরা নাও থাকতে পারে, টেলিভিশন ক্যামেরা যদি সেখানে না থাকে, যদি আমরা ক্যামেরা ধরে থাকি তখন তারা ভেতরে কৌশল পরিবর্তন করছে। এই ধরনের একটা ঘটনা লাইভ আমরা দেখেছি, এটা একটু হালকা হয়ে যাবে কথাটা। এটা হলো ঢাকাতে 1977-এ জাপান এয়ারলাইন্সের একটা প্লেন হাইজ্যাক হয়েছিল। তো হাইজ্যাকের ড্রামা শেষ হলো, আমরা রিপোর্টাররা কভার করলাম, ওই হোস্টেসদেরকে ছেড়ে দেওয়া হলো, ওরা টাকা পয়সা নিয়ে চলে গেল। তখন ওখানে মানে একটা হামলা হলো, গোলাগুলি শুরু হলো, এবং যে ক্যামেরাম্যান ছিল এবং ওপি ভ্যান ছিল এটাকে ফেলে রেখে ওরা চলে গেল। এইদিকে লাইভ কভারেজ হচ্ছে, কিন্তু এখানে সব লাইভ কভারেজ হচ্ছে। সেটা তো ভারতীয় লোকসভা যখন আক্রমণ হলো তাই তো, কারণ লাইভ কভারেজের জন্য এখানে কিন্তু ওখানে কোনো মানুষ ছিল না, মানে ওইগুলি। একটা বিরতির পর ফিরে আমি একটু আলোচনা করতে চাই যে এ ধরনের
নিষেধাজ্ঞা বা এ ধরনের পরিমিতি বোধ এখন সারা পৃথিবীতেই আশা করা হচ্ছে মিডিয়ার কাছ থেকে, কিন্তু বাংলাদেশে মিডিয়া বা খবর লুকানোর সন্দেহটা বেশি হয় কেন? একটা বিরতির পর দর্শক। ফিরে এলাম রাজকাহনে, রিয়াজউদ্দিন আহমেদ। আমি জানতে চাইবো যে এই ধরনের পরিমিতির চর্চার অনুরোধ বা নির্দেশ পৃথিবীর প্রায় সব দেশেই এখন আছে, যে জঙ্গি দমন অভিযানের সময়, জঙ্গি হামলার সময় মিডিয়া লাইভ কাভারেজের ব্যাপারে যাতে সংযম পালন করে, কিন্তু বাংলাদেশে সন্দেহটা তথ্য গোপনের দিকে যায় কেন? এটার একটা কারণ কি এটা, মানে আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে যদি বলেন, মানে আমি জানি না যে এটার কারণ কি এটা, যে একটা দীর্ঘ সময় আসলে ব্যাপক পরিমাণ সেন্সরশিপের মধ্য দিয়ে আমরা গিয়েছি, মানে এই সন্দেহটা কেন? হ্যাঁ, এটা তো ওয়ান অফ দি রিজনস। আর এখন যেটা সবচেয়ে বড় কারণে অবিশ্বাসের, পারস্পরিক অবিশ্বাসের, এটা হলো আমাদের এই রাজনীতির মধ্যে ব্লেম গেম। যা কিছু হবে, জঙ্গিরা বোমা ফুটাচ্ছে, জঙ্গিরা মানুষ মারছে, জঙ্গিরা বাংলাদেশকে অস্থিতিশীল করছে, এইটা না আমরা যত বলি তার থেকে বেশি বলি এটা বিএনপি করছে, এটা আওয়ামী লীগ করছে, এটা বিএনপির জামাতের পরিকল্পনা, এইটা আওয়ামী লীগ মানে সুযোগ নেওয়ার জন্য, রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য, এই আলোচনাগুলি বেশি হচ্ছে। এবং মানুষ কিন্তু এই জন্য ত্যক্ত বিরক্ত, তারা এগুলি শুনতে চায় না। তারা দেখতে চায় জঙ্গি দমন, জঙ্গি সবাই মিলে দমন করবে। সেটা তো হচ্ছে না। সেটা যেহেতু হচ্ছে না, এই জন্য কাউকে কেউ বিশ্বাস করে না। এবং বিশ্বাস না করার ফলশ্রুতিটাই হলো এই যে তথ্য গোপনের একটা প্রবণতা। মনে করে যে এখানে কি তাইলে তথ্য কিছু গোপন করলো কি না। আমি বলি যে যেভাবে আমাদের দেওয়া হচ্ছে, মানে ব্রিফিং এর কথা আমরা বারবার বলছিলাম, কিন্তু তথ্য যখন ব্রিফড হচ্ছে, আমরা যেভাবে হচ্ছি সবসময় পূর্ণাঙ্গ তথ্য আসছে, তথ্য পিছনে তারপরেও কি কিছু সন্দেহ থেকে যাচ্ছে, সেগুলো সন্দেহ উস্কে দিচ্ছে। যেমন ধরুন খিলগাঁওয়ে র্যাবের তল্লাশি চৌকিতে বিস্ফোরণের ঘটনার কথা যদি বলি, আশকোনায় র্যাবের ব্যারাকে বিস্ফোরণের ঘটনা যদি বলি, কিংবা যদি আপনি যে বিমানবন্দর এলাকায়, মানে বিমানবন্দরের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের কথা বলেন, সেটাতেও কিন্তু সংবাদ মাধ্যম খবর দিল সাথে সাথেই যে লোকটির গায়ে সুইসাইড বেল্ট বাঁধা ছিল, কিন্তু সেটা আসলে যেভাবে আমাদের কাছে এলো পরে। খেয়াল করবেন, ওখানে পুলিশ প্রথম বলেছে যে তার গায়ে সুইসাইড বেল্ট বাঁধা ছিল, তারপরে বলছে যে সে কি বলে এটাকে, আত্মঘাতী না, কিন্তু ফরেনসিক টেস্টে আবার বেরিয়ে আসলো যে এটা আত্মঘাতী। এখন মানুষ কাকে বিশ্বাস করবে? তারপরে আপনার ওই যে বিমানবন্দরের ঘটনা যেটা বললাম, 1 ঘন্টার মধ্যে 3 বার লোকেশন চেঞ্জ হলো। একবার বিমানবন্দর চত্বর, একবার বিমানবন্দরের রাস্তার গুল চত্বর, তারপরে আশকোনা। এখন এটা যদি হয় তাহলে এখন এটা আমাকে একজনের প্রশ্ন করেছে যে এই ভুলটা কার? এটা কি সাংবাদিকের ভুল ছিল নাকি এটা পুলিশের ব্রিফিং এর ভুল ছিল? এই কথাটা আমি একেবারে তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না এটা কি সাংবাদিক নিজে থেকে করেছে, যে লোকেশনটা আমার মতো করে আমি বলি বোঝানোর জন্য, যে কত সহজে বোঝানো যায় যে এটা কোথায়। কিন্তু এটা করতে যে কিছুটা তো ক্ষতি হয়। যেটা মাহফুজুল্লাহ বলছে যে ইমেজ, ওই দেশে তো লোক যায়, লোক তো ঢাকায়ও আসে, অনেকে আসে না, অনেকে মানে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কাজে এইটা দেখতে হবে। এখন প্রশ্নটা হলো যে আমাদের দেশে তথ্য গোপনের এই প্রবণতাটা কোত্থেকে আসলো? এটা তো একটা দীর্ঘদিনের সেন্সরশিপ একটা ছিল। আমি মাহফুজুল্লাহ আপনাকেও একই প্রশ্ন করব যে আসলে এই তথ্য গোপনের সন্দেহটা কেন আমাদের প্রতি সবসময়? গোপন তো না, এখানে তথ্য বিকৃত করা হয়, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যেটা একটা কথা উনি বলেছেন কিন্তু বিস্তৃত করেন নাই, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক, রাজনৈতিক দল বলতে আমি দুটি বড় দলের মধ্যে আর কি। আপনার নিশ্চয়ই মনে আছে হোলি আর্টিজানের ঘটনার সময়, ওই সময় বেশ কিছু লোকজন ধরা পড়েছিল, মানে ইয়াং ছেলেমেয়েদের। দেখা গেল যে তারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের কারো সন্তান, কারো আত্মীয়, বিভিন্ন পর্যায়ে। তখন আমরা কিন্তু আমাদের ন্যারেটিভটা চেঞ্জ করলাম। আমরা আগে ন্যারেটিভ বলতাম কি মাদ্রাসার সব, এরপরে ন্যারেটিভ হয়ে গেল কি উচ্চ মানে পরিবারের, ইংরেজি স্কুলের, ইংরেজি কলেজের, এই সমস্ত। দেখেন ন্যারেটিভ চেঞ্জ হয় কি করে, এটা হচ্ছে একটা। আর আরেকটা যেটা আমাদের, যেটা আমি যেটা মনে করি, এটা আমার নিজের কাছে মনে হয় যে সেটা হচ্ছে আমরা এখন অনেক বেশি প্রেস রিলিজ জার্নালিজমের মধ্যে ঢুকে গেছি। পুলিশ ব্রিফ করেছে,
বাস ওইটাই আপনি কিন্তু আর একটা কোশ্চেন করছেন না, আপনি বলছেন না, যেটা আমি মনে করি যে সাংবাদিকদের এটা কোশ্চেন করাটা খুবই জরুরি, প্রয়োজন অধিকাংশ ক্ষেত্রে। যেমন ধরেন এই যে গত কয়েকদিনের মধ্যে একটা ঘটনা ঘটেছে না, যে হানিফের তার পরিবার বলেছে যে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তার মোটরসাইকেল নেওয়া হয়েছে, তার টাকা নেওয়া হয়েছে, ওইটুকু পর্যন্ত। কিন্তু এরপরে কিন্তু মিডিয়ার আগায়নি। এর মধ্যে দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে ভয়ের কারণে, যে বাবা আমি যদি এর বেশি করি আমি মার খাবো, আমি মার খেতে রাজি না। আরেকটা হচ্ছে যে এইভাবে বলে পুলিশ সন্তুষ্ট আছে, র্যাব সন্তুষ্ট আছে, আমি কাজে তাদের স্টোরিটা ওইভাবেই চালিয়ে দেই। হ্যাঁ, মাঝে মাঝে তারা একটু বুদ্ধিমানের মতো কাজ করেন, তারা বলেন যে র্যাব কথিত বা পুলিশ কথিত বন্দুক কিন্তু এই যে হানিফের পুরো কাহিনীটাও তো আসলে সংবাদ মাধ্যমই তুলে ধরলো। এনেছে। কিন্তু যতখানি আপনি চিন্তা করেন, আপনি এখন একজন পুলিশ অফিসারের জীবন যদি মূল্যবান হয়, একজন সাধারণ নাগরিকের জীবনও মূল্যবান। একজন পুলিশ অফিসারের মোটরসাইকেল যদি মূল্যবান হয়, একজন সাধারণ মানুষের মোটরসাইকেলও মূল্যবান। কাজে আপনি তো ওইভাবে ডিফারেন্সিয়েট করতে পারবেন না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন লোক গিয়ে নিহত হয়েছে বলে এটা খুব বিরাট ঘটনা হয়ে গেল, আর একজন সাধারণ মানুষ মারা গেল বলে সেটা বিরাট ঘটনা না। এইভাবে দেখলে তো আপনি সাংবাদিকতাকে ইয়ে করতে পারবেন না। সাংবাদিকতার যে পরিমিতি বোধের কথা, এইটা হচ্ছে মানুষ এক এক সময় এক একটা ফেনোমেনা আসে, সেই ফেনোমেনাতে এখন মানুষ এই মুহূর্তে মনে করছে যে জঙ্গিটা তার জন্য একটা চ্যালেঞ্জের। এই বিষয়গুলো আমার স্পষ্ট মনে আছে গত শতাব্দীর 60-এর দশকে, 70-এর দশকে, যখন আপনার মার্ক্সবাদী যুবক যুবতীরা সারা পৃথিবী জুড়ে এইরকমভাবে ভায়োলেন্সের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, তখনও কিন্তু এই একই রকমের প্রক্রিয়া আমরা দেখেছি। এবং 1971 সালে যারা কলকাতা গিয়েছেন তারা খুব ভালো করে জানেন যে কিভাবে আপনার সেই সময় নকশালবাড়ি আন্দোলনের সঙ্গে জড়িত প্রেসিডেন্সি কলেজের মানে প্রতিভাবান ছেলেমেয়েরা জড়িত, তাদেরকে কি করে সেই সময় করা হয়েছে এবং মানে খুন করা হয়েছে, গুলি করে মেরে ফেলা হয়েছে। কিন্তু সেই সময় কিন্তু মিডিয়া, সেখানে যেগুলো মেইন স্ট্রিম মিডিয়া, তারা কিন্তু যে কোনো কারণেই হোক তারা এই বিষয়টাকে অতখানি গুরুত্ব দিয়ে তারা জিনিসটাকে প্রকাশ করেনি। এখন মিডিয়ার তো একটা নিজস্ব কোনটা আসলে গুরুত্ব দিয়ে প্রকাশ করবে, কত দূর আসলে হানিফের পরিচয় জানতে বা ওই ঘটনার অনুসন্ধানে যাওয়া হবে, যে যিনি মারা গেলেন, যিনি গ্রেফতার হলেন, তিনি আসলে জঙ্গি কিনা নাকি র্যাবের তুলে আনা কেউ, সেটা কি আসলে মিডিয়া চুজ করছে সে কারণে সন্দেহ, নাকি একটা দীর্ঘ সময়ের সেন্সরশিপে থাকবার কারণে? রিয়াজ ভাই খুব যথাযথভাবে বলেছে। রিয়াজ ভাই এবং মাহফুজ ভাই আমার আগে সাংবাদিকতা করেছেন এবং কঠোর ফর্মাল সেন্সরশিপের মধ্যে দিয়ে এটা করেছেন। আমাদের এখানে ফর্মাল সেন্সরশিপ ছিল, ইনফর্মাল সেন্সরশিপ ছিল, সিভিলিয়ান গভর্নমেন্ট, আর্মি ব্যাক গভর্নমেন্ট, আর্মির রেফারেন্সে সিভিলিয়ান গভর্নমেন্ট সেন্সরশিপ ছিল। এর মধ্যে একটা সেলফ সেন্সরশিপ এতদিন ধরে যখন চলে, এবং বাংলাদেশটা ধরেন 46 বছর 47 বছরের বাংলাদেশে আপনি যদি সামরিক শাসন হিসেব করেন, পাকিস্তান আমলের সামরিক শাসন, বাংলাদেশ আমলের মার্শালও যদি হিসেব করেন, তাহলে আপনি তো একটা দীর্ঘ সময় কিন্তু আমরা ফর্মাল সেন্সরশিপের আন্ডারে ছিলাম, এবং ওর থেকে একটা সেলফ সেন্সরশিপের জায়গাটাতে আছে। কিন্তু তারপরেও আমি অন্য পৃথিবীর ইতিহাসের দিকে যাই না, বাংলাদেশের তথ্য গোপন করার চেষ্টা এই সন্ত্রাসীদের নিয়ে, এবং তার প্রেক্ষিতে বাংলাদেশের মিডিয়ার সাহসী এবং অনুসন্ধানী রিপোর্ট। বাংলাদেশের খুব সাকসেসফুল স্টোরি হচ্ছে বাংলা ভাইকে বলা হয়েছিল না মিডিয়ার সৃষ্টি, বাংলা ভাইকে বলা হয়েছিল না বাংলা ভাই নামে পৃথিবীতে কেউ নাই। পার্লামেন্টে দাঁড়িয়ে সেই সময় সরকারের মন্ত্রীরা বলেছেন না, আমরা স্টেটমেন্ট দিয়েছিলাম, আমাদের সাংবাদিকদেরকে নিন্দা করা হয়েছিল না যে মিডিয়ার সৃষ্টি। কিন্তু বাংলাদেশের মিডিয়া অত্যন্ত সাকসেসফুলি বাংলা ভাইকে আবিষ্কার করেছে, বাংলা ভাইয়ের অস্তিত্ব আবিষ্কার করেছে, এবং বাংলা ভাইয়ের সেই অভিযানে বাংলা ভাইয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য সরকারকে বাধ্য করেছে। এবং যে সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীরা বলেছেন বাংলা ভাই নামে কেউ নাই, তারাই কিন্তু শেষ পর্যন্ত বাংলা ভাইকে ধরতে বাধ্য হয়েছেন, এবং তারাই বাংলা ভাইয়ের সঙ্গে তার আমলের আইন শৃঙ্খলা বাহিনীর লড়াই করতে বাধ্য হয়েছেন। কাজেই আমাদের মিডিয়া যখন দায়িত্ব নিয়ে কথা বলে তখন তারা কিন্তু সেটা পারে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে কিছু তথ্য দেয়, কিছু তথ্য দেয় না, তো এই ব্রিফিং এর কথাই বলি, আপনি বলছিলেন যে কানাডায় জার্মানিতে জঙ্গি হামলার পরেও বলা হয়েছে যে ব্রিফিং এর জন্য অপেক্ষা করুন, এবং এখন সারা পৃথিবীতে সব জায়গাতে। কিন্তু আমাদের দেশে কি ব্রিফিং এও একটা সমস্যা আছে? না, আমি এখানে বলছি যে ব্রিফিং এর সমস্যা সব দেশেই থাকে, কিন্তু এটা তো লড়াইটা হচ্ছে ইনফরমেশন। আপনি আমাকে কিছু ইনফরমেশন দিতে চাচ্ছেন না, আমি ইনফরমেশন চাচ্ছি, তা আমি কি চাই এটা আমার প্রস্তুতির ব্যাপার। আপনি গোপন করতে চাচ্ছেন, কিন্তু আমি বলবো যে না, আপনি যা বলছেন তার চেয়ে বেশি তো আমার পকেটে আছে, তো লড়াইটা কে করবে?
লড়াইটা আমি করব। আমি তো মনে হচ্ছে সেই লড়াই তো আমরা সাংবাদিকরা বোধহয় ভালোই করছি। আমি সেটাই বলছি, এইখানে এটা আত্মঘাতী হামলা নয়, কিন্তু আসলে আমরা যখন লিখছি বা বলছি যে কোমর থেকে পা পর্যন্ত উড়ে গেছে, হানিফের যে স্টোরিটার কথা বললেন, এটা একটা মিডিয়া মানে পাবলিশ করেছে। হ্যাঁ, আরো ইনভেস্টিগেশন হতে পারে, এটার সঙ্গে আমরা লেগে থাকতে পারি। আরেকটা হচ্ছে সারা পৃথিবীতে নানা ধরনের মিডিয়া নিয়ে তর্ক বিতর্ক হয়, তো ইদানিং বিশেষ করে সিরিয়ার ঘটনার পরে অন্য নানা ধরনের বিতর্ক হচ্ছে। এখন মিডিয়া ইনসাইড একটা ডিবেট আছে। মিডিয়াতে গার্ডিয়ানের এক রিপোর্টার এবং জাপানি এক পত্রিকার ক্যামেরাম্যান সেখানে মারা গেল, টেলিভিশন ক্যামেরা। তখন একটা ডিবেট তৈরি হলো যে এক্সেসিভ হাঙ্গার অফ দ্য এডিটার্স, whether excessive hunger of the editors push the reporters in more danger zone. আমি যে ছেলেটাকে লাইভ করতে পাঠাচ্ছি, আপনি নবনীতা এই এয়ার কন্ডিশন রুমে বসে লাইভ অনুষ্ঠান প্রচার করছেন, আপনি বলছেন যে এই ছবিতে 7টা নিউজ চলে গেছে, আপনি নতুন ছবি দেখা, আমি তাদেরকে মোর ডেঞ্জার জোনে ঠেলে দিচ্ছি কিনা। কাজে মিডিয়া ম্যানেজমেন্টের একটা ড্রামাটিক চেঞ্জ যদি আপনি না করতে পারেন, আমি একটা বলছি এই মানে সাংবাদিকতার ক্ষুধা প্রসঙ্গে আসবো, কারণ আমি দেখছিলাম যে আইএস এর দায় স্বীকারের বিষয়ে আমাদের যে আগ্রহ সারা পৃথিবীতেই সাংবাদিকদের, যে কোনো ঘটনা হলে তারও ব্যাপক সমালোচনা হচ্ছে যে কেন এই জঙ্গিদেরকে প্রচারণা দেওয়াতেও একটা উৎসাহ আমরা দেখাচ্ছি কিনা বিশেষভাবে। দর্শক থাকুন রাজকাহনে। রাজকাহনে মঞ্জুর হাসান বুলবুল, এই পর্বে আপনাকে দিয়ে শুরু করি যে আবার আইএস এর দায় স্বীকার, এই প্রসঙ্গটি নিয়েও আমি দেখছিলাম অনেক লেখা আছে আন্তর্জাতিকভাবে, যেখানে তারা বলছে যে মিডিয়া কেন সারাক্ষণ খুঁজছে যে একটি সন্ত্রাসী হামলা তো সন্ত্রাসী হামলাই, যে আইএস করেছে কিনা, এবং আইএস এর দায় স্বীকারের ক্ষেত্রে আমরা আসলে টু সোর্স যে নীতি, একদম বেসিক, যে অন্তত দুটি সূত্রের কাছ থেকে জানলে একটি খবর নিশ্চিত করা, সেটি করছি না। মানে যে কোনো ওয়েবসাইটে দেখা মাত্র আমরা বলে দিচ্ছি না, যে কোনো ওয়েবসাইটে দিচ্ছেন। আইএস যেভাবে তাদের অর্গানাইজেশনটা সাজিয়েছে, তার মধ্যে কিন্তু তাদের যেমন মিলিটারি উইং শক্তিশালী, ইনফরমেশন উইংও শক্তিশালী, তারা খুব অর্গানাইজ, তারা তো গ্লোবাল পার্সপেক্টিভে কাজ করার চেষ্টা করে, যার ফলে তারা কিন্তু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাদের এই লিঙ্কটাকে কাজে লাগায়, এবং তাদের যেহেতু ইনফরমেশন লিঙ্ক এবং মিলিটারি লিঙ্ক দুইটি খুব স্ট্রং, তাদের নিজস্ব ওয়েবসাইট, যেটা আপনি দেখবেন যে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে করছি না, তাদের যে নিজস্ব ওয়েবসাইট সেখান থেকে করছে। এখন আপনি প্রশ্ন তুলতে পারেন যেটি করা ঠিক হচ্ছে কি ঠিক হয় না, সেটা হলো ভিন্নতর প্রশ্ন, যে মানে আমরা এটা দিব কি দিব না, আমার মতো চেক করে না করে। যেমন আমারও মাঝে মধ্যে প্রশ্ন উত্থাপিত হতো, পঞ্চগড়ের এক খ্রিস্টান ফাদার নিহত হলেন রাতের বেলা, ভোরবেলা, আমরা ঢাকায় তখন পর্যন্ত জানিই না, কিন্তু আইএসএর সাইটে সেটা চলে আসে। লন্ডনের হামলা তাদের দায় স্বীকার বা দোষ স্বীকার করতে 2 দিন 1.5 দিন লেগে গেল, কিন্তু বাংলাদেশের কাজে সেই জায়গাটাতে ধরেন এডিটোরিয়াল ডিসিশন, যে আমি কি একটু স্টো যাবো, আমি আমার মতো চেক করবো কিনা। আমরা অনেক সময় দেখেছি একটা বাঙালি ছেলের ছবি দিয়ে দিল আইএসএর ওয়েবসাইটে, আসলে আমরা চেপে দিলাম যে এই বাঙালি ছেলেটা এখন আইএসএ যোগ দিয়েছে। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে আমাদের নিজস্ব একটু ইনভেস্টিগেট করা দরকার, 1। 2 নম্বর হচ্ছে যে এখানে কিছুটা রেসপন্সিবিলিটি আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যে যখন তালেবানরা ফল করলো আফগানিস্তানে, যখন গুয়ান্তানামো বেতে নিয়ে যাওয়া হলো, তখন 21 টেলিভিশন প্রথম দফায় অন ছিল, আমাদের বস ছিলেন সাইমন রে। তখন একটা নিউজ আসলো যে এই যে গুয়ান্তানামো বেতে তালেবানদেরকে ধরে নিয়ে যাওয়া হলো, তার মধ্যে সিলেটি বাংলাদেশি বংশোদ্ভূত একজন আছে যিনি লন্ডনের থেকে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে 21 টেলিভিশন ডিসাইড করলো যে এই ছেলেটাকে, তার ব্যাকগ্রাউন্ডকে আমরা একেবারে, আপনি জানেন যে আমরা এপিটিএনকে আমরা পয়সা দিলাম আলাদা করে, যে সিলেট থেকে, লন্ডন থেকে তার ব্যাকগ্রাউন্ড আমাদেরকে দেখ, আমরা সিলেট থেকে আমাদের রিপোর্টার পাঠিয়ে সব আনলাম। যখন আমার দেশের একজনের কথা হচ্ছে, আমার আমরা খুব এক্সাইটেড যে আমাদের বাংলাদেশের একজন ছেলে তালেবানের মধ্যে আছে, তাকে গুয়ান্তানামো, আমাদের কাছে মনে হয়েছিল যেটা একটা বড় নিউজ হবে। আমরা একটা বড়, আমি শেষ করি একটুখানি, বড় অ্যামাউন্ট খরচ করার পরে যখন আমরা ফাইনাল এডিটোরিয়াল মিটিংয়ে বসলাম, তখন একটা জায়গায় আলোচনা আসলো যে বাংলাদেশের একটা লোক তালেবানদের সঙ্গে আছে, এই প্রচারণাটা বাংলাদেশের পক্ষে যাবে না বিপক্ষে যাবে। সঙ্গে সঙ্গে আমাদের খুব জুনিয়র কলিগ 2-3 জন হাত উঠে বললো যে আমরা অ্যাজ বাংলাদেশ, আমরা ফাইট অ্যাগেন্স্ট টেরর, যে ওয়ার্ল্ড ওয়াইড যে অ্যালায়েন্স হচ্ছে তার পক্ষে। এখন যদি আমরা প্রমাণ করে দিই যে বাংলাদেশ তার বিরুদ্ধে আছে, বাংলাদেশি তালেবান আছে, তাহলে আমাদের অবস্থাটা কই দাঁড়ায়? আমাদের ছেলে মেয়েদের আমেরিকায় যাওয়া, ইউরোপে যাওয়া, সেই জায়গায় প্রতিবন্ধকতার সৃষ্টি হতে। আপনি তাত্ত্বিক প্রশ্ন করতে পারেন, কিন্তু তখন এই যে ন্যাশনাল ইন্টারেস্টের কথা যে বলেন, সেই ন্যাশনাল ইন্টারেস্টের পয়েন্টের ভিউ থেকে কিন্তু আমরা নিউজটা দেই নাই। কিন্তু আমার প্রশ্নটাই আসলে এই জায়গাটাতেই, যে কতটুকু জাতীয় স্বার্থ দেখা, মাহফুজুল্লাহ আপনাকে কাছেই জিজ্ঞেস করব, যে কতটুকু জাতীয় স্বার্থ আর কতটুকু খবর?
মানে সাংবাদিকের নির্মোহ হওয়ার যে কথাটা আসে, নির্মোহটা কোথা থেকে, কখন? আচ্ছা, এর আগে ছোট্ট একটা মানে ইনফরমেশন বলি, ওই যে বুলবুল বলছিল ইনফরমেশন ম্যানেজমেন্ট এবং মিডিয়া ম্যানেজমেন্ট, ওই এর আগে একটা ভালো দিক ছিল, সেটা হচ্ছে যে সরকার এভাবে যে ইনফরমেশনগুলি ম্যানেজ করা হতো, পরিচয় দিয়ে, নাম্বার দিয়ে, সব কিছু দিয়ে বলা হতো যে এই খবরটা আপনি ছাপবেন না, মানে যেটাকে আমরা প্রেস ব্রিফিং হিসাবে জানি। তো সেই দিন তো চলে গেছে, এখন আর ওইসব সভ্যতা ভব্যতা কেউ মনে রাখে পত্রিকায় এসে দেখে সেটা সেটা পরে, কিন্তু একদম মানে এটা। আর আপনি যে প্রশ্নটা মনে করে শুনেন, আজকে সারা পৃথিবীতে অনেকগুলো পরিবর্তন ঘটে যাচ্ছে, যে পরিবর্তনগুলো আমি ইচ্ছা করলেও সবসময় সেটাকে ঠেকাতে পারবো না, এবং সেটার জন্যে আপনি জাতীয় স্বার্থকে কিভাবে দেখেন সেটা একটা, কারণ জাতীয় স্বার্থের একটা অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের বিষয় আছে। ছোট্ট দুটো ঘটনা দেখেন আপনি, যে কোরিয়াতে প্রেসিডেন্টের বিরুদ্ধে যেই হলো, হ্যাঁ, এই যে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে অভিশংসন করলো, তাতে, এবং বা রোমানিয়াতে যে আপনার দুর্নীতির বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে করলো, আন্দোলন করলো, করে একটা সময়, এখন সেটা কি তার জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে না করে নাই? এখানে একটা গ্রে এরিয়া আছে, কিন্তু এই গ্রে এরিয়াটা আমার দেশের একটা ছেলে আইএস এর সঙ্গে জড়িত হতে পারে, গেছে, খবর কিন্তু ইতিমধ্যে অনেক খবর ছাপা হয়েছে যে আমাদের বেশ কিছু আইএস এর সঙ্গে গেছে, তাতে কি বাংলাদেশের মর্যাদা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? না বাংলাদেশের মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে গার্মেন্টস শিল্পে আমাদের নিরাপত্তা ব্যবস্থার কারণে? কোন কারণে? আইএস এর কারণে যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে রানা প্লাজা এবং অন্যান্য কারণে, আন্তর্জাতিক মহলে। আমি বলতেছি মিজা করি কি করে, কারণ ওইটার জন্য আপনার ব্যবসা, আপনার চুক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আইএস এ গেছে বলে আপনার জন্য কিন্তু ফরেন এইড, আপনার জন্য ফরেন অ্যাসিস্ট্যান্স বা ফরেন ফান্ডিং বন্ধ হয়নি। আপনাকে যদিও এখন লন্ডনেও যে ব্যক্তি বোমা হামলা করলেন, মানে ছুরি হামলা, গাড়ি হামলা করলেন, সেই ব্যক্তি আইএস এর দায় স্বীকারের পর লন্ডনও বলছে যে তার সঙ্গে কোনো ফর্মাল যোগাযোগের না, সেটা তো অন্য কারণে, সেটা কারণ এই যোগাযোগগুলি কিন্তু সবই বেসিক্যালি হচ্ছে ইমোশনাল যোগাযোগ, এগুলো কিন্তু ইনস্টিটিউশনাল যোগাযোগ না। আবার যেমন ধরেন যে 7টা দেশ থেকে আপনার 7টা দেশের এই সমস্ত এয়ারলাইন্সে কোনো রকমের কোনো ইকুইপমেন্ট নিতে দেবে না, যেখানে আমরাও ক্ষতিগ্রস্ত হব, কারণ যেহেতু আমরা এইসব এয়ারপোর্টের মধ্যে দিয়ে আসি। সেটা কি বা আপনি কিভাবে ইন্টারপ্রেট করেন? আমাদের দেশগুলো থেকে কি বিভিন্ন কিছু চেপে যাওয়া জাতীয় স্বার্থে ভালো হবে? প্রশ্নটা হচ্ছে সেই জায়গায়, সেই প্রশ্নটি হয়তো মঞ্জুল হাসান বুলবুলও তুলেছিলেন। কিন্তু রিয়াজউদ্দিন আহমেদ, আপনার মনে হয় কিনা যে সারা পৃথিবীতেই, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগের কথা বলছিলাম যে জঙ্গিবাদের খবর, সন্ত্রাসবাদের খবর নাকি যথেষ্ট প্রচার করা হচ্ছে না, তিনি অবশ্য মুসলিম দেশগুলোর ভ্রমণ নিষেধাজ্ঞার যৌক্তিকতা হিসেবে সেটা বলছিলেন যে আরো অনেক বেশি হচ্ছে, কিন্তু আপনার কি মনে হচ্ছে যে সারা পৃথিবীতেই মিডিয়া আসলে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের খবরে গুরুত্ব বা তা নিয়ে যে একটা সেন্সেশন ক্রিয়েট করা, সেই জায়গা থেকে সরে আসছে? লন্ডন হামলার পর কাভারেজে সেটা মনে হয়েছে কিনা? আমার একটু মনে হয়েছে। আমার মনে হয় না, যেটা যতটা গুরুত্ব দেওয়া দরকার সেটা দিয়েই মানে খবর প্রকাশ করা হচ্ছে। এখন এই খবর প্রকাশ করার ব্যাপার, এটা তো আপেক্ষিক ব্যাপার। কেউ বলতে পারে যে এটা আমি স্যাটিসফাইড যা খবর যেগুলি দিয়েছে, আবার কেউ বলতে পারে যে আমাকে তো যথেষ্ট খবর দেওয়া হয় না। এখন একটা সময় ছিল যখন এত বেশি বেশি হচ্ছে, মানুষকে তো মুভ অনও করতে হচ্ছে, মানুষকে নিজের জীবনের দিকে। একটা সময় ছিল যখন সেন্সরশিপ ওয়াজ দি অর্ডার অফ দি ডে, তখন বলা হয়তো when you are in doubt use the handout, but if it is a free press you find out, that is investigative journalism. এই জায়গাটার মধ্যে আমরা মানে ডিফারেন্সিয়েট করি কিনা। একটা জায়গায় হলো হ্যান্ডআউটের সাংবাদিকতা থেকে কি বাংলাদেশ, মানে আমি যেমন আমার 18-19 বছরের সাংবাদিকতা জীবনে আমি হ্যান্ডআউটের সাংবাদিকতা দেখি নাই, কিন্তু আমরা দেখেছি। আপনাদের সৌভাগ্য এটা। জি, কিন্তু মানে ফাইন্ড আউটের সাংবাদিকতা কি করা যাচ্ছে তাতে? মানে অফ কোর্স ইনভেস্টিগেটিভ জার্নালিজম হচ্ছে না, দ্যাট ইজ ফাইন্ড আউট। ইউ ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড ইন সিলেট, হয়ে গেল। এখন আমরা তখন যেটা বুলবুল বললো, আমরা সেখানে অ্যাপ্রোচ করতে পারি না, আমরা যাইতে পারি না। দ্যাট ওয়াজ এ কনফ্লিক্ট এরিয়া। কনফ্লিক্ট রিপোর্টিং এর জন্য ফার্স্ট সেফটি ইজ দি ফার্স্ট কনসার্ন। তো এখন তো সব ঠিকঠাক হয়ে গেল, আমরা ভিতরে যে দেখি না কি ঘটছে। আমার আসলে একটু সংশোধন করা উচিত যে হ্যাঁ, মাঝখানে একটা সময় আমরা অবশ্য সিডি, ভিডিও রেকর্ড সেগুলো দেখেছি। এটা তো ওই 111 সেই সময়টার কথা ভুলে গেছি, 111 এর সময় হয়েছে। এবং আরেকটা যেটা বলেছে জাতীয় স্বার্থের কথা, ফ্রিডমটাকে আমরা কিভাবে ইউজ করব। ফ্রিডম ইউজ করা, এটা বলে যে আমরা
অবজেক্টিভ জার্নালিজম করব। অবজেক্টিভ জার্নালিজম কি, আমরা যা দেখব তাই লিখব, সবসময় এটাও করা উচিত না। আমরা কোনো ক্ষেত্রে কিন্তু আমরা পার্টিজান, আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা পার্টিজান, গণতন্ত্রের ব্যাপারে আমরা পার্টিজান, জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা পার্টিজান। এখন জাতীয় স্বার্থের ব্যাপার বলতে গেলে এটা আবার কে কিভাবে দেখে, কার স্বার্থ, যেটা মাহফুজুল্লাহ বললো যে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে যেটা করছে দেখি জাতীয় স্বার্থে করেছে না দলীয় স্বার্থে করেছে, এইগুলি কিন্তু ডিবেটেবল। বাট এইগুলি হলো ব্রড লাইন, হলো যে আমরা সব ব্যাপারে নির্লিপ্ত থাকা উচিত না, সব অবজেক্টিভ যা দেখবো তাই করবো, সবকিছু নির্মোহভাবে দেখা দুই যাবে নম্বর না। হলো যে এই ধরনের কনফ্লিক্ট সিচুয়েশনে আমাদের সেফটি সিকিউরিটির কথা মনে রেখে, জাতীয় স্বার্থের কথা মনে রেখে আমাদের কাজ করা উচিত। এবং সেখানে এই কারণেই পশ্চিমা দেশগুলি যারা এই গণতন্ত্রের ধারক বাহক, তারাও কিন্তু এমবেডেড জার্নালিজমের প্রচলন করেছে, যে সবটা অবজেক্টিভলি করা যায় না, যতটা পারা যায়। এখানে আবার একটা কথা আলোচনার সময় নাই, ওই যে ফেক নিউজ বলে আবার একটা জিনিস চালু হয়েছে এখন কথা, সেটা আবার একটা বিস্তৃত আলোচনা আরো হতে পারে। যেমন সোশ্যাল মিডিয়া, না সোশ্যাল মিডিয়া যেটা ফর্মাল মিডিয়া ইজ অ্যাকাউন্টেবল টু সোশ্যাল মিডিয়া এখন একেবারেই। ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। রাজকাহনের পরবর্তী পর্ব নৌকা ধানের শীষের লড়াই বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সঙ্গে থাকবেন আপনিও।